গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব বুদ্ধদেব গুহের লেখা উপন্যাস খেলা যখন, পর্ব 7। আমার মনে হলো বাবা তার .32 রিভলভার দিয়ে আমার পেটে গুলি করলেন, কিন্তু কোনো শব্দ হলো না। তারপর দেখলাম বাবার মুখ প্রসন্ন এবং মুখে এক বিচিত্র হাসি। হাতির দলের সর্দার নতুন ছোকরা হাতির বাড়াবাড়ি দেখে যেমন চোখ করে তাকায়, বাবা তেমন চোখ করে আমার দিকে তাকালেন। পরক্ষণেই বাবা হেসে ফেললেন, বললেন, পারমিশন গ্র্যান্টেড। এখন সোজা নিজের ঘরে চলে গিয়ে অ্যাকাউন্টেন্সির বই খুলে সামনে ঘড়ি নিয়ে বসে পড়ো। তিন ঘন্টায় 6টা ব্যালেন্স শিট মিলাতে হবে। তুমি যাকে স্ত্রী হিসেবে চাও তাকে পাবে। এখন প্রমাণ করো যে তোমার অন্য ব্যাপারেও জেদ আছে। যা চাও তা করতে পারা তো সোজা, যা চাও না সেটা করাই বাহাদুরি। যাও। আমার গলায় থুতু আটকে গেছিল। কি করব, কি আমার করা উচিত ভেবে পাচ্ছিলাম না। সিঁড়ি দিয়ে তত্তর করে নেমে আসছিলাম, অথবা উড়ে আসছিলাম। মা ডাকলেন পেছন থেকে। মা একটা সাদা খোলের ফর্সা রঙা চওড়া পাড়ের তাঁতের শাড়ি পরেছিলেন। চাটা খেয়ে পান খেয়েছিলেন। মুখ দিয়ে সুগন্ধি জর্দার খুশবু বেরোচ্ছিল। গলায় একটা মোটা বিছে হার। মা পান মুখে মুখ উঁচু করে জবজবে গলায় বললেন, দাঁড়া, কথা আছে। মাকে খুব সুন্দর দেখাচ্ছিল, দাঁড়ালাম। মা খাবার ঘরে ঢুকলেন, তারপর বললেন, চা খাবি না বলে আমার সামনে চেয়ারে বসলেন। চা দিলেন, তারপর বললেন, যার জন্য চুরি করি সেই বলে চোর। তোর বাবার জন্য ভেবে মরলাম। তুই এরকম করছিস জানলে তোর বাবার না জানি স্টকি হবে ভাবলাম, আর সেই তিনি কিনা আমাকে গালাগালি করে এক শেষ করলেন। পুরুষ জাতটাই বড় অকৃতজ্ঞ। আমি কিছু বুঝতে না পেরে বললাম, কি হলো? মা পানের ঢোক গিলে অভিমানী গলায় বললেন, তোর বাবা আমাকে খুব বকলেন। বললেন যে আমার জন্যই নাকি তুই পরীক্ষায় পাশ করতে পারিসনি। বললেন ছেলে কি আমার ফেল করার ছেলে? তুমি তো গোড়া থেকে আমাকে কিছু না জানিয়ে এমন করেছ। ও যদি কাউকে তেমন করে ভালোবেসেই ফেলে আর একটা অনিশ্চয়তার আশঙ্কার মধ্যে দিয়ে চলতে থাকে, তাহলে কি পড়াশোনা করতে পারে? তুমি খুব অন্যায় করেছ আমাকে না জানিয়ে। বলেই মা চুপ করে গেলেন। মার চোখের কোণায় 2 ফোঁটা জল চিকচিক করতে লাগলো। আমি চেয়ার ছেড়ে উঠে মাকে জড়িয়ে ধরলাম। মা তাতে ঝরঝর করে কেঁদে ফেললেন। বললেন, আমি তোর শত্রু আর সকলেই তোর মিত্র। আমি বললাম, কি করছো মা? ওরকম করো না। মা আমাকে খাবারের প্লেট এগিয়ে দিতে দিতে সামলে নিলেন নিজেকে। একটু পরে মা বললেন, এবার পাস করতে পারবি তো? আমি হাসছিলাম। ছোটবেলা থেকে ঠিক মনে পড়ে না আজকের দিনের মতো এত খুশি আমি এর আগে কখনো হয়েছিলাম কিনা। আমি বললাম, নিশ্চয়ই, তুমি দেখো পাস করি কিনা। মা বললেন, তোর জীবনটা তো তোরই। তুই যাকে নিয়ে সুখী হবি তাকেই আমি খুশি মনে গ্রহণ করব, কিন্তু সুখী কি তুই হবি? আমি বললাম, এ কথা কেন বলছো মা? বলছি এই জন্য যে তোকে আমি ভালো করে জানি, আর কেউই তত ভালো করে জানে না। ছোটবেলা থেকেই তোর স্বভাবটা অদ্ভুত। যা করবি, যার জন্য তুই বায়না ধরবি, তা না পেলে তুই কুরুক্ষেত্র কাণ্ড বাড়াবি, আর যেই তা পাওয়া হয়ে যাবে অমনি দুদিনে তা তোর কাছে পুরনো হয়ে যাবে। তাকে অবহেলার ধুলোয় ফেলে আবার তুই নতুন কোনো বাহানা ধরবি। জানিস, আমার কেবলই মনে হয় তোর মনটা ঘাস ফড়িং এর মতো, কোথাও দুদণ্ড স্থির হয়ে বসতে পারে না। বিয়েটা তো ছেলে খেলা নয়, সমস্ত জীবনের ব্যাপার। অন্য একটা মেয়ের সমস্ত ভালো মন্দ তোর উপর নির্ভর করবে। তুই যে এরকম খেয়ালি,
তোর যেমন অস্থির মতি, তোর জেনে শুনে কোনো মেয়েকে ঠকানো উচিত নয়। তুই যদি আমাকে জিজ্ঞেস করিস তো আমি বলবো তোর বিয়ে করাই উচিত নয়। কোনো মেয়েই তোকে বিয়ে করে সুখী হতে পারবে না। তোর এমনই স্বভাব। তুই জেদি, রাগী, ভীষণ খেয়ালি। তোর কাছে তোর গায়িকাও দুদিনে পুরনো হয়ে যাবে। তখন তুই অন্য কারো দিকে হাত বাড়াবে, তার প্রতি অবিচার করে। আমি চুপ করে থাকলাম। আমার সম্বন্ধে মার কোনো অভিযোগই মিথ্যে নয়, এবং মা এখন যা বলছেন তা আমার ভালোর জন্য, যত না হয়তো বুলবুলের ভালোর চেয়েও বেশি। কিন্তু আমি কি করব? আজকে আমার জীবনে বুলবুলির চেয়ে বড় সত্য আর কিছুই নেই। তার চেয়ে বেশি প্রার্থনা আমি কিছুর জন্য কারো জন্যই করি না। তার জন্য এই মুহূর্তে আমার যা আছে আমি সব দিতে পারি। এই সত্য ক্ষণিক কিনা জানি না, ক্ষণিক হলেও এই চরম ও পরম সত্য। ভবিষ্যতে যদি অন্য কেউ আমাকে আবার এমনই কোনো পাগল করা অনুভূতিতে ভরিয়ে দেয়, আমার সমস্ত সত্তা এমনি করেই আচ্ছন্ন করে ফেলে, তখন আমি কি করব তা এক্ষুনি বলা সম্ভব নয়। জীবনের কোনো বাধা ধরা শর্ত মেনে কোনো বাহিত পথে আমি কখনো চলতে পারবো না। আমার মন যা বলবে, হৃদয় যা চাইবে, আমি সেই মতো আগুনের দিকে ধাবিত পতঙ্গের মতো এগিয়ে যাব। আমি জানি যে এইভাবে বাঁচা কোনো বুদ্ধিমান, দায়িত্বশীল মানুষের বাঁচা নয়। প্রত্যেকের জীবন মানে কতগুলো শর্ত, সম্পর্ক মানেই অলিখিত চুক্তি। বুদ্ধিমান ও কনসিস্টেন্ট মানুষ মাত্রই এই শর্ত, এই চুক্তি মেনে চলেন। আমি বুদ্ধিমানও নই, কনসিস্টেন্টও নই। আমি একজন হৃদয়বান, ভাবাবেগ সম্পন্ন মূর্খ মানুষ। কিন্তু আমার বেঁচে থাকার আনন্দ, আমার জীবনের প্রতিটি মুহূর্ত বুলবুলের অদেখা নরম মন ধরা তীব্র আনন্দের মতো। এতে কোনো ফাঁকি নেই। বুদ্ধিমান হবার জন্য আমি কখনো ইনসিনসিয়ার হতে চাই না। যদি দুঃখ পাই কখনো, সে দুঃখকে সমস্ত আন্তরিকতায় বুকে আঁকড়ে ধরে দুঃখের স্বরূপটাকে বোঝার চেষ্টা করব। যদি আনন্দ পাই তো সেই আনন্দের তীব্র অঙ্গীকারে নিজেকে একটুও বাকি না রেখে ভাসিয়ে দিব। আমার জীবনকে আমি কখনো শর্তাধীন করে রাখবো না কোনো কিছুর কাছেই, কারো কাছেই, এমনকি বুলবুলের কাছেও না। সামাজিক সমস্ত শর্তের জালের মধ্যে বাস করেও আমি এক শর্তহীন, স্বাধীন, অসামাজিক জীবন যাপন করব। আমার স্বাধীনতা, বাঁচার স্বাধীনতা, ভালো লাগা আর ভালোবাসার স্বাধীনতা আমি কারো কাছে কোনো উচ্চতম মূল্যে বেকতে রাজি নই। কিছুতেই নয়, কিছুতেই রাজি নই। অনেকক্ষণ চুপ করে রইলাম আমি। মা এত কথা বুঝবেন না। মা একজন পরম গুরুতে বিশ্বাসী, সামাজিক অনুশাসনে আষ্টে পৃষ্ঠে বাঁধা। লক্ষ লক্ষ বাঙালি মায়ের একজন তার কালাপাহাড় ছেলের এমন সব বিপ্লবী ধারণার কথা শুনলে মার অসুখ বাড়বেই। তাই চুপি করে থাকলাম অনেকক্ষণ। তারপর বললাম, মা, ভবিষ্যতের কথা জানি না, ভবিষ্যতের কথা কেই বা জানে। আমি তোমাকে আজকের কথা বলতে পারি। বুলবুলিকে আমি খুব ভালোবাসি মা। তোমাকে ছাড়া আর কাউকে আমি এত ভালোবাসিনি। এর চেয়ে বেশি আমি কিছু জানি না। মা আরো একটা পান মুখে দিলেন রূপোর বাটা থেকে। বললেন, কি জানি, তোর জন্য এখন যত না চিন্তা হয়, সে মেয়েটার জন্য আরো বেশি চিন্তা হয়। সে জানে না কাকে সে বিয়ে করছে। এমন ছেলেকে বেঁধে রাখা পৃথিবীর কোনো মেয়ের পক্ষেই সম্ভব নয়। মেয়েটার কপালে অশেষ দুঃখ লেখা আছে। সেদিন সত্যি খাবার ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে গিয়ে অ্যাকাউন্টেন্সির বই খুলে বসলাম। সেদিন ব্যালেন্স শিটগুলোও পটাপট মিলে যেতে লাগলো। অ্যাকাউন্টেন্সি যে একটা এত সহজ ও ইন্টারেস্টিং সাবজেক্ট তা আমি আগে কখনো জেনেছি বলে মনে হলো না। আমার মন বলতে লাগলো, পরীক্ষাটা নভেম্বরে না হয়ে আরো তাড়াতাড়ি হলে ভালো হতো, কারণ আমার তাতে কোনো সন্দেহ নেই যে এবার বসলেই আমি পাশ করব। আমার মনটা কিছুতেই এতদিন
অ্যাকাউন্টেন্সির মধ্যে ঢুকতে চাইতো না। মনটা আগ্রহী হলে, কিছু জানবো বা করব বলে পণ করলে, তা জানতে পারবো না বা করতে পারবো না এমন কিছু আছে বলে মনে হয় না আমার। আমার মন এখন সম্পূর্ণ আমার অধীন। মন এখন বাহির পথে বিভাগী হিয়ার মতো কোনো মরীচিকার পিছনে ধাবমান নয়। মন এখন কেন্দ্রীভূত, কেন্দ্রবিন্দুতে সমাধিস্থ। এ মনের অনিষ্ট কিছু থাকলে তা নিশ্চিতভাবে বিন্যস্ত হয়ে আমার কবলিত হবে। কোনো বাধাই এখন আর বাধা নয়। সেদিন বিকেলে অর্ঘ্য ফোন বলল, তুমি বলেছিলে জজদার কাছে গান শিখতে যাবে, আজ তোমাকে নিয়ে যাব, আমি বলে রেখেছি। আমি বললাম, চলে এসো। আমি তৈরি হয়ে নিচ্ছি। ইতিমধ্যে আমার প্রিয় গানের স্কুলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে বেশ কিছুদিন হলো। কারণ বাবা বলেছিলেন বলেই শুধু নয়, সেখানের কড়া নিয়মাবর্তিতার সঙ্গে আমার পরীক্ষার প্রস্তুতির নিয়মানুবর্তিতা ঘন ঘন সংঘাত হচ্ছিল বলে। জজদার বাড়ি আমার বাড়ির কাছেই। রবিবার সকালে সকালে ক্লাস, তাই ঢিলেঢালা ভাবে সপ্তাহে একদিন গানের রেওয়াজ থাকবে এই ভেবে অর্ঘ্যকে বলেছিলাম। জজদার সবচেয়ে নিয়মিত ও প্রণত ছাত্র ছিল অঘ্র। ও গত কয়েক বছরে একদিনও ক্লাস মিস করেনি। জজদা ওকে বিশেষ স্নেহের চোখে দেখতেন। অর্ঘ্যের সঙ্গে সেদিন সন্ধ্যাবেলা যখন ট্রায়াঙ্গুলার পার্কের পাশে একটা দোতলা বাড়ির সিঁড়ি দিয়ে উঠলাম, তখন জানতাম না যে এমন একজন মেজাজি রসিক লোকের সঙ্গে আলাপ হবে। ছোট ঘর, চারধারে স্তূপীকৃত বইপত্র, চাইনিজ ছবি, নানা কিউরিও মাটিতে অবহেলায় ফেলে রাখা, মেঝেতে শতরঞ্জি পাতা। একটা গেরুয়া পাঞ্জাবি পরে আর খয়েরি লুঙ্গি পরে সামনে হারমোনিয়াম নিয়ে জজটা বসে আছেন। মুখে পান, সামনে পানের বটুয়া, পাশে গলায় স্প্রে করার যন্ত্র। এক ঘর ছেলে মেয়ে বসে আছেন। আমি দরজায় দাঁড়িয়ে জজরাকে নমস্কার করলাম। অর্ঘ্য আলাপ করিয়ে দিল। জজদা হাসলেন, চোখ তুলে এক অদ্ভুত কৌতুকময় তাচ্ছিল্যের চোখে যেন তাকালেন আমার দিকে। বললেন, চেহারা খান তো লম্বা চওড়া দেখি, তা গলা খান কেমন? কোথায় গান শেখা হয়েছে? আমি বললাম, জজদা সব্যনাশ। জজদা বললেন, সব্যনাশ? তা অত বড় স্কুলের পর আমার কাছে কেন? আমি বললাম, কারণটা ব্যক্তিগত, তাছাড়া আপনি বাড়ির কাছে থাকেন। ও, বুঝছি, বললেন জজদা। সে প্রথম আলাপ, সবে গান আরম্ভ হবে। হারমোনিয়াম কোলে তুলে নিয়ে জজদা সুর ভাঙাচ্ছেন। এমন সময় এক মহিলা দৌড়ে এসে ঘরে ঢুকলেন। জজদা তাকে দেখে খুব খুশি হলেন দেখলাম। বললেন, আসো আসো, কি পথ ভুইলা? মহিলা বললেন, না মোটেও না। জজদা বললেন, বলো কি খাবা? রসগোল্লা, মহিলা বললেন। জজদা ডাকলেন, হতকুচ্ছি। যাই বলে উত্তর দিয়ে একটা নিরীহ চেহারার লোক এসে বলল, আগে বাবু। জজদা বললেন, 5 টাকার রসগোল্লা নিয়ে এসো। জজদার মতো গুরুচণ্ডালী ভাষা কথা বলতে আমি কাউকে দেখিনি। এই বাঙ্গাল ভাষায় কথা বলছেন, পরক্ষণে কলকাতার ভাষায় কথা বলছেন। লোককে সর্বক্ষণ এমন বুদ্ধি ও রসবতে চমকে রাখতে খুব কম লোককে দেখেছি। জজদা আমার চোখে তাকালেন। আমি নিরীহ বাহনের সঙ্গে হতকুৎসিত নামটার কোনো মিল খুঁজে পাচ্ছি না দেখে নিজে হাসতে হাসতে বললেন, ওর আসল নামটা ভালো, তবে আমার মতো কুদর্শন লোকের যে চাকর, তাকে হতকুৎসিত না হলে মানায় না, তাই ওকে হতকুৎসিত বলে ডাকি। পরক্ষণে আমার কাছে কিছু শোনার প্রত্যাশা না করেই আগন্তুক ভদ্রমহিলাকে একটা নামে ডেকে বললেন, ব্যাপারটা ভালোই, বিয়েকরণের সময় অমুক ভট্টাচার্য আর রসগোল্লা খাওয়ানোর বেলায় জজদা। আমরা সকলেই হেসে উঠেই থেমে গেলাম আচমকা। বুঝলাম পটভূমিকা না জেনে হাসাটা বোকামি। এই সহজ সরল রসিকতা হয়তো নিছক রসিকতা নয়। তারপর গান আরম্ভ হলো। কেন সারাদিন ধীরে ধীরে বালু নিয়ে শুধু খেলো তীরে,
চোখ বন্ধ করে জজদা গান গাইতে লাগলেন। আমার খুব ভালো লাগতে লাগলো। গলা কি দরাজ সুরে ও দরদে ভরপুর। তখন জজদা রবীন্দ্র সঙ্গীত নিয়ে এত রকম এক্সপেরিমেন্টে নামেননি। জজদার গান শুনলেই মনে হতো অন্য কোনো এক উচ্চতায় পৌঁছে গেলাম মনে মনে। গানের একটা জায়গায় এসে বললেন, স্বরলিপি থাও, যেমন কইরা গাইতেছি তেমন করে আর গাও। সামান্য একটা পর্দার সামান্য এদিক ওদিক শুদ্ধ জায়গায় কোমল লাগাতেই গানটার ডাইমেনশন বদলে গেল। মনে হলো, ইস, স্বরলিপিটা কেন এমন নেই। জজদা হাসতে লাগলেন। হাসতে হাসতে অর্ঘ্যকে বললেন, কোনো ফাংশনে আবার এই সুরে গিয়ে বসবে না, লোকে কইবে জজ বিশ্বাস স্বরলিপি মানে না, তবে আমার নির্ঘাত জেল। আমরাও হাসতে লাগলাম। মঞ্জুশ্রী চাকি একটু পরে চলে গেলেন। জজদার গানের সঙ্গে ওর নাচের কোনো প্রোগ্রাম ছিল পরের সপ্তাহে। শ্রীলা সেনের চেহারা এবং গলা দুজনেরই আমি ভীষণ অ্যাডমায়ারার ছিলাম। উনি আমার কলেজের এক সহপাঠীর দিদি হন। জানতাম, কিন্তু আলাপ ছিল না। তাই সামনে বসে তার গান শোনা, তাকে দেখতে পেয়ে খুব ভালো লাগলো। সেদিন ওই গান শোনার পরেই ছুটি হলো আমাদের। বাইরে এসে অর্ঘ্য বলল, কেমন লাগলো রাজা? আমার সত্যি ভালো লাগছিল। ওই ঘরোয়া পরিবেশ, ওই শিল্পী সুলভ রসিক মানুষ, তার ঢিলে ঢালা বেশবাসের মতো ঢিলে ঢালা অনিয়মাবর্তী জীবন। বাড়ি এসেই চান টান করে মেঝের গালচে পা ছড়িয়ে বসে আবার আমার বুলবুলির রেকর্ড দুটো শুনলাম। না, আমার কোনো ভুল হয়নি। বুলবুলি আমার জাত গাইয়ে। একদিন যখন তার মোরটুসি পাখির মতো চিকন গলা সুরে ভরে গিয়ে ভরা কলসির মতো গভীর হবে, সেদিন সে 10 জনের মধ্যে একজন হবে। সে যে বড় গাইয়ে হবে এ বিষয়ে আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই। খাওয়া দাওয়ার পর অনেক অনেক রাতের পর দারুণ আবেশে ঘুমোলাম, আরামে ঘুমোলাম। সে রাতে এক দারুণ আশ্লেষ ভরা স্বপ্ন দেখলাম। সে স্বপ্ন আজও আমার মনে আছে। সে স্বপ্ন কাউকে দেখানো যায়নি, যাবে না কখনো। আমার প্রেমিক ভাবুক ছেলে মানুষই মনে করে সে স্বপ্ন এক সোনালী নরম উড়ন্ত কাঠবিড়ালির মতো উড়ে বেরিয়েছে। যতদিন বাঁচবে উড়ে বেড়াবে। সে স্বপ্ন যদি কোনোদিন সত্যও হয়, সেই সত্যতা হয়তো কোনো ক্রমেই সেই স্বপ্নের আবেশের সমকক্ষ হবে না। একটা কঠিন গান আগের দিন তোলানো হয়েছিল। সে গানটা কাল জজদা কেমন তোলা হয়েছে দেখছিলেন। আমার পাশে যে ছেলেটা বসেছিল তাকে আমি চিনতাম, নামও জানতাম তার। তার পালা যখন এলো তখন আভোগে এসে সে কোমল রেখাবের জায়গায় শুদ্ধ রেখা লাগালো। অথচ পুরো গানটার মেজাজটা ওই কোমল পর্দার উপর দাঁড়িয়েছিল। জজদা পান খেতে খেতে গম্ভীর হয়ে উঠলেন। আমি তাড়াতাড়ি পাশে বসা ছেলেটির কানের পাশে গুনগুনিয়ে বলতে গেলাম যে ভুলটা কোথায়। জজদার বোধহয় মেজাজ ভালো ছিল না। তার স্বভাবসিদ্ধ ঠোঁটকাটা ভাষায় আমার দিকে তাকিয়ে বললেন, ল্যাংড়া অন্ধরে পথ দেখায়। একটা হাসির দমক ক্লাস শুদ্ধ ছেলে মেয়ের পেট থেকে গলা অবধি এসে আবার পেটে নেমে স্থির হয়ে গেল। কিন্তু হাসিটা সকলের চোখে ছড়িয়ে রইল। ভীষণ লজ্জা পেলাম। এজন্য বিদ্যাসাগর মশাই বলেছিলেন, কখনোই কারো উপকার করতে নেই। আমার মনটা এমনিতেই খুব খারাপ ছিল, তার উপরে এই হেনস্তাতে মনটা তেতো হয়ে গেল। সে আলটিমেটামের পর কদিন পেরিয়ে গেছে, আজ 5ম দিন। সে আজ অবধি বুলবুলির কাছ থেকে কোনো চিঠি পায়নি, চিঠির উত্তর পায়নি। আমার চিঠিটা আমার অফিসের ফোন নম্বরও ছিল। চিঠি লিখতে সংকোচ হয়তো একটা ফোন করলেও করতে পারত, কিন্তু তাও করেনি। 5 দিন অবধি ভাবছিলাম চিঠিটা আসতে সময় লাগছে। 5 দিন অবধি রাগটা পোস্ট অফিসের উপরেই ছিল। 5 দিন পেরিয়ে যাওয়ার পর বুলবুলির উপর রাগ হতে আরম্ভ হলো। অফিসের বেয়ারাদের ঘন ঘন ডাক দেখতে নিচে পাঠাতে লাগলাম। তারা বারংবার বলতে লাগলো, এ সময় কোনো চিঠি আসে না। চিঠি একবার সকালে, একবার দুপুরে ও শেষ সন্ধ্যাবেলায় আসে। এখন দেখি কি হবে। আমি বলছি যাও না, আমার জরুরি খবর আসবে একটা বোম্বে থেকে।
বেচারারা উপর নিচ করে ডাকবাক্স খুলে হয়রান হলো, কিন্তু চিঠি এলো না। 7 দিনের দিনও যখন কোনো চিঠি এলো না, তখন হঠাৎ একসময় বিকেলের দিকে অফিসে বসে কাজ করতে করতে বুলবুলির উপর দমবন্ধ রাগটা হঠাৎ উবে গিয়ে একটা ভীষণ স্যাঁতস্যাঁতে ঠান্ডা ভীতি আমাকে পেয়ে বসলো। একটা অপমান বোধ আমাকে দারুণভাবে আচ্ছন্ন করে ফেলল। আমার পেটের মধ্যে সে ভয়টা হামাগুড়ি দিয়ে বেড়াতে লাগলো। জীবনে আমি কখনো এমন অবস্থায় পড়িনি। নিজেকে নিজে লাথি মারতে ইচ্ছে করছিল, নিজের গায়ে নিজে থুতু দিতে ইচ্ছে করছিল। যদি ঘূর্ণাক্ষরেও জানতাম এমনভাবে একটা বাজে সস্তা মেয়ে, একটা নির্গুণ গলা সর্বস্ব সাধারণ মেয়ে আমাকে অপমান করতে পারে, আমাকে অপমান এবং প্রত্যাখ্যান করার সাহস সে রাখে, তাহলে কখনো কি আমি যেচে নিজে থেকে ছোট হয়ে তাকে ভালোবাসা জানাতে যাই? নিজেকে নিজে ধিক্কার দিয়ে বললাম, যা হয়েছে তা ভালোই হয়েছে। এই শিক্ষার আমার দরকার ছিল। আমি নিজেকে কিনা একটা ভাবতাম। নিজে নিজে মনে মনে নিজের সম্বন্ধে অহেতুক ভেবে উঠেছিলাম। কোন সর্বনাশে ভর করে আমি তার পেছনে পথের কুকুরের মতো ধেয়ে গিয়ে তার হাতে আমার মৃত্যু পরোয়ানা ধরিয়ে দিয়ে এলাম সেদিন, কার দুর্বুদ্ধিতে, সে কথাই ভাবছিলাম। ছি ছি, এদিকে বাবা ও মা অনেককে বলে ফেলেছেন আমি নিজের ইচ্ছে মতো মেয়ে পছন্দ করেছি। বলেছেন তার নামধাম, তার সমস্ত গুণাবলী। আমার কানে এও এসেছে, মা বলেছেন ছেলে আমার, সে মেয়ের প্রেমে পাগল। কিন্তু ব্যাপারটা তো শুধু আমার নিজের সম্মানেই, যদিও হতভাগার সম্মান বলে কোনো বস্তু এখনো থেকে থাকে। এখন তো আমার মা বাবার সম্মানও এর মধ্যে জড়িয়ে গেছে। রাগে আমার হাত পা কামড়াতে ইচ্ছে করছিল, কিন্তু কোনো উপায় ছিল না। এই প্রথম আমি কাউকে এমন হাঁটু গেড়ে বসে ভালোবাসা জানালাম। এত নিচু করলাম নিজের অস্তিত্বকে, আর এই কিনা শেষ। বুলবুলি যদি সত্যি আমাকে প্রত্যাখ্যান করে, তাহলে কি জীবনে অন্য কোনো মেয়েকে আমি কখনো বলতে পারবো যে আমি তোমাকে চাই? আমার মেরুদণ্ড ভেঙে যাবে। আমার নিজের সম্বন্ধে সব বিশ্বাস, সব গর্ব চুরমার হয়ে যাবে। অথচ এখন কিছুই করার নেই, কিছুমাত্র বাকি নেই। আমার হাতের তাস চালা হয়ে গেছে। এখন হার জিত অন্যের হাতের তাসে। এখন একটি অন্তঃশ্বাসশূন্য ন্যাকা সঙ্গীত গাওয়া মেয়ের করুণার উপর নির্ভর করে হা করে চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে থাকতে হবে। সেদিন অফিস ফেরতায় একবার ওদের বাড়ির সামনে একটা চক্কর মেরে গেলাম। ওকে দেখা গেল না। বাড়ির ভেতর থেকে অনেক মেয়ে পুরুষের সম্মিলিত হাসির আওয়াজ ভেসে এলো। এত এত হাসি কিসের? এত হাসি আসে কোত্থেকে ভেবেই পেলাম না। পরক্ষণেই আমার বুক ছমছম করে উঠল। এত বড় চওড়া রাস্তায় অনেকগুলো পথচারীর সঙ্গে পথ হাঁটতে হাঁটতে হঠাৎ আমার মনে হলো ওরা বাড়িশুদ্ধ লোক আমার চিঠি নিয়ে হাসাহাসি করছে না তো? বুলবুলি কি আমার চিঠি সকলকে দেখিয়েছে? জানতে ইচ্ছে হলো। তাহলে মানুষের চোখের ভাষা কি কোনো ভাষাই নয়? মানুষ মুখে যা বলে, অ্যাম্প্লিফায়ারে যা চেঁচিয়ে জানায়, সেটাই একমাত্র কমিউনিকেশন। নীরব চোখে কি কেউ কাউকে কিছু বলতে পারে না? একে অন্যকে বুঝতে পারে না? আমি এতদিন যা বুঝলাম, যা বিশ্বাস করলাম, সবই কি ভুল? আমার এখন কি করা উচিত ভেবে পেলাম না। নিশ্চয়ই তাদের বাড়িতে গিয়ে আমার ভালোবাসার বদলে সে আমাকে কেন ভালোবাসবে না, এই নিয়ে তার গুরুজনদের সঙ্গে তর্ক করা চলে না। তার সঙ্গে তো নয়। ভাবলাম, সে যদি আমাকে সত্যি প্রত্যাখ্যান করে, তবে আমার চোখ এসিড দিয়ে পুড়িয়ে দিল, যাতে তাকে আর কখনো দেখতে না হয়। পরক্ষণে ভাবলাম, না, তা কেন? ও যদি আমাকে প্রত্যাখ্যান করে, তাহলে রুমার কাছে দৌড়ে যাব, পরীক্ষায় অল ইন্ডিয়া রেকর্ড করব। তারপর একদিন নতুন সারা ছিপছিপে স্ট্যান্ডার্ড হেরাল্ড গাড়িতে রুমাকে পাশে বসিয়ে বুলবুলির নামক রুমার এক বান্ধবীর বাড়িতে আমাদের বিয়ের নিমন্ত্রণ করতে আসব। রুমার সঙ্গে আমার বিয়ের। কোন দিক দিয়ে রুমার সে পায়ের নখেরও যোগ্য নয়। হ্যাঁ, প্রতিশোধ আমিও নিতে জানি।
প্রতিশোধ, প্রতিশোধ। যে মেয়ে শ্যামলের মতো ছেলের সঙ্গে সম্বন্ধ পাতাতে চায়, বাড়ি বাড়ি গান গেয়ে বেড়ায়, নিজেকে ওজন করে বেড়ায়, প্রসপেক্টিভ শ্বশুর শাশুড়ির অশিক্ষিত বুদ্ধির তুলাদণ্ডে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ঘৃণা ছাড়া, অনুকম্পা ছাড়া তাকে আমার দেওয়ার কিছুই নেই। বুলবুলি না হারি চাচা। অফিস থেকে ফিরে সেদিন চান টান করে বুলবুলির রেকর্ডটা কাগজে মুড়ি নিয়ে প্রদীপ্তদের বাড়ি গিয়ে পৌঁছালাম। প্রদীপ্ত আর বাবার লাইব্রেরির পাশের বড় ড্রয়িং রুমে বসেছিল ওরা আত্মীয় স্বজনদের সঙ্গে। 4-5 দিন পর ওর মায়ের কাজ। বাড়িতে অনেক লোকজন। প্রদীপ্ত সকলের সঙ্গে বসে গল্পগুজব করছিল। আমাকে দেখেই বলল, কি খবরে, আয় চল আমার ঘরে যাই। প্রদীপ্ত নিজের ঘরে এসে সোফায় বসলো, তারপর ধীরে সুস্থে বলল, বল তোর কনকোয়েস্টের খবর বল। আমি অবাক হয়ে বললাম, তুই জানিস? ও অবাক হয়ে বলল, কি? না জানিস কিনা বল না। কি জানি সেটার আগে বল। বললাম, তুই জানিস যে আমি এক ঠগির পাল্লায় পড়েছি। বুলবুলি একটা জোচ্চোর, একটা 420। প্রদীপ্ত গম্ভীর হয়ে গেল, বলল, তোর দেখছি ভীষণ অবনতি ঘটেছে। একটা অপরিচিতা মেয়ে সম্বন্ধে যা তোর স্ত্রী হবার সমস্ত সম্ভাবনা আছে, তার সম্বন্ধে তুই এরকম ভাষা ব্যবহার করতে পারিস কি করে? আমি ভাবতে পারি না। আমি নিজেও লজ্জা পেয়েছিলাম। আমার মুখ থেকে অসাবধানে এমন ভাষা বুলবুলি সম্বন্ধে কি করে বেরুলো তা আমি নিজেও বুঝতে পারছিলাম না। আমি চুপ করে মুখ নিচু করে রইলাম। প্রদীপ্ত বলল, তোর হাতে কি? আমি বললাম, ওর রেকর্ড। প্রদীপ্ত উৎসাহের গলায় বলল, দে, আমাকে দে। যদি আমি রবীন্দ্র সঙ্গীত ভালোবাসি না, কিন্তু তুই যাকে ভালোবাসিস তার গান শুনতে নিশ্চয়ই আগ্রহ হয়। বলেই প্রদীপ্ত হাত বাড়ালো আমার দিকে, বলল, দে রাজা, আমায় দে। আমি তবু দাঁড়িয়ে রইলাম। দেখে প্রদীপ্ত বলল, আচ্ছা তুই একটু বস। আমি পিসিমার কাছ থেকে গ্রামোফোনটা চেয়ে আনে। আমি তবুও কথা বললাম না। প্রদীপ্ত ঘর থেকে চলে যেতেই আমি রেকর্ডটা আছড়ে ফেললাম মেঝেতে। 78-এর রেকর্ড। শব্দ করে রেকর্ডটা ভেঙে গেল। আমি আমার জুতো শুদ্ধ পা দিয়ে রেকর্ডটাকে গুড়িয়ে দিতে লাগলাম। যতক্ষণ না রেকর্ডটা টুকরো টুকরো হয়ে যায়, ততক্ষণ লাথি মারতে লাগলাম। আমার সারা শরীরে একটা চণ্ডালের রাগ আগুনের মতো জ্বলতে লাগলো। আমার মাথার মধ্যে একরাশ অভুজ রক্ত ছুটোছুটি করে বেড়াতে লাগলো। নিজের উপর আমার নিজের কোনো অধিকার থাকলো না। বুলবুলের প্রতি সব ভালোবাসা, বুকের মধ্যে প্রচ্ছন্ন করে থাকা নিজের উপরে সব গর্ব, সব মমত্ববোধ কর্পূরের মতো উড়ে গেল। আমি এই রেকর্ডটার মতো নিজেকেও যদি ভেঙে পদদলিত করে গুড়িয়ে ফেলতে পারতাম, তবেই বোধহয় আমার এই জ্বালা নিভত। আমি এর আগে এমন অনুভূতির সম্মুখীন কখনো হইনি। এ ব্যর্থ, প্রতারিত, প্রত্যাখ্যিত আমিকে আমি কখনো চিনতাম না। এই যে আমারই বুকের মধ্যে বাসা বেঁধেছিল, আমার মতো নিরীহ, নির্বিরোধী, ভালো ভাবনা ও ভালোবাসার লোকের বুকেও যে এ লোক অবলীলায় লুকিয়ে থাকে, তা আমার কখনো জানা ছিল না। এই নতুন আমির প্রলয়ঙ্করী রূপ দেখে আমি ভীষণ ভীত ও সন্ত্রস্ত হয়ে উঠেছিলাম। এমন সময় প্রদীপ্ত ঘরে ঢুকলো, ট্রেতে বসিয়ে 2 কাপ কফি নিয়ে। ওর পেছনে পেছনে ওর বাবার লাইব্রেরির একজন বেয়ারা হারমোনিয়ামটাকে নিয়ে ঢুকলো। ঘরময় ভাঙ্গা রেকর্ডের টুকরো দেখে প্রদীপ্ত একবার অপাঙ্গে আমার দিকে চাইল। কফির কাপ দুটো নামিয়ে রেখে বেয়ারাকে চলে যেতে বলল, হারমোনিয়ামটা রেখে দিয়ে। তারপর প্রদীপ্ত আমার সঙ্গে কোনো কথা না বলে কফির কাপটা হাতে নিয়ে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। আমি যে জলজান্ত ঘরের মধ্যে আছি, আমি যেমন ত্যায্য ও জ্বলন্ত অবস্থায় আছি, এটা সে দেখেও না দেখে আমার উপস্থিতি সম্পূর্ণ উপেক্ষা করে এক দৃষ্টে জানালার বাইরে চেয়ে রইল। অনেকক্ষণ পরে যেন বহুদূর থেকে বলছে এমন ভাবে প্রদীপ্ত বলল, কফিটা খা, ঠান্ডা হয়ে যাবে। আপনারা শুনছিলেন বুদ্ধদেব গুহের লেখা উপন্যাস খেলা যখন, পর্ব 7,
পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।